নমস্কার। দূরদর্শন কেন্দ্র আগরতলা, স্বাগত দর্শক বিকাশের গতি অনুষ্ঠানে। ভারত সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক দিকগুলি নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক বিষয়গুলি থেকে সাধারণ মানুষ কিভাবে উপকৃত হবে তাই নিয়ে আমরা কথা বলি। তেমনি আজকে আমরা কথা বলবো প্রধানমন্ত্রীর বেটি বাঁচাও বেটি পড়াও এই প্রকল্পটি নিয়ে। আমাদের সাথে আজকে অতিথি রূপে উপস্থিত আছেন ত্রিপুরা তথা ভারতের গর্ব দীপা কর্মকার এবং সুদেষ্ণা ভট্টাচার্য, বিশিষ্ট সমাজসেবী। নমস্কার, স্বাগত তোমাদের দূরদর্শনে। আমি প্রথমেই দীপার কাছে জানতে চাই, দীপা থেকে পদ্মশ্রী দীপা কর্মকার হয়ে ওঠার পেছনে আছে একটা সুদীর্ঘ লড়াই। সেই লড়াই হলো সফলতার লড়াই। সেই লড়াইয়ের কথা শুনবো। সত্যি দীপা থেকে পদ্মশ্রী দীপা কর্মকার হয়ে ওঠা অনেকটাই টাফ, অনেকটাই আপ ডাউন সিচুয়েশান ছিল আমার সামনে। প্রথমত আমি একজন মেয়েরা কিছুই করতে পারে না, সব দিকে পিছিয়ে। এবং সেকেন্ড থিং, আমি এরকম একটা স্টেট থেকে বিলং করি যেটা সবাই ত্রিপুরা বললে চেনেই না, সবাই ভাবে যে এটা বাংলাদেশে নাকি, যেটা আমাকে অনেকবার ফেস করতে হয়েছে। এবং থার্ড, আমি এরকম একটা গেমের সাথে জড়িত, জিমন্যাস্টিক, যেটা লোকে ভাবে আমার দেশেই লোকে ভাবতো আগে যে এটা সার্কেস নাকি। তো সব দিকেই আমি অনেকটাই ব্যাকডেটেড ছিলাম। যখন আমি বিকজ আমরা দু বোন, আমরা ভাই নেই, তো মেয়েরা কিছুই করতে পারে না। একটা টাইমের পর মেয়েদের কিছুটা পড়াশোনা করে তারপর বিয়ে দেওয়া সেটাই ইম্পর্টেন্ট ছিল। এবং আজকে থেকে কিছু বছর আগে আমার ফ্যামিলিতেও সেটাই চলতো। এবং আমি আগরতলাতে থাকি। আগরতলা ত্রিপুরা থেকে ত্রিপুরা টু রিও জার্নি খুব ডিফিকাল্টি। যদি আজকে আমার পেছনে আমার স্যার বিশেষণ নন্দী স্যার যদি না থাকতো, হয়তো আজকে আমি এখান থেকে পৌঁছতেই পারতাম না। বিকজ আমার কাছে এরকম একটা জিমন্যাস্টিক্স গেম যেটার ফ্যাসিলিটি ছিল না আগরতলাতে, যেটা এখন আছে। আফটার 2016 রিও অলিম্পিক্সের পর আমাদের আগরতলাতে স্পোর্টস এবং স্পেশালি জিমন্যাস্টিক্সে যেভাবে ইকুইপমেন্টের ইমপ্রুভমেন্ট হয়েছে, মানে সেটা তুলনামূলক বলার মতন। আমাদের কাছে এখন আই থিঙ্ক ইন্ডিয়া বেস্ট জিম আছে আমাদের কাছে, উইথ ফোম পিট সহকারে, যেটা আগে ছিল না। এবং আমার কাছে জিমন্যাস্টিক্সের যে আগামী, যেরকম এখন লাইক অনেকে বলে যে আমার রোল মডেল দীপা দিদি, এক্সাম্পল আরও পিভি সিন্ধু, মীরাবাই চানু, মেরি কম, তখন আমার সামনে এরকম কেউ বড় বড় স্পোর্টস পার্সন ছিল না। আমি কখনো দেখতে পারিনি যে এরকম ওদের দেখে আমরা এগোতে পারি। বিকজ অফ এই লাস্ট অলিম্পিক্সে আমরা যেভাবে সোশ্যাল মিডিয়াতে সবার সাপোর্ট দেখেছি, সেটা বলার মতো না। মানে এত সাপোর্টের ছিল, যেটা আজকে থেকে 5 years ব্যাক যদি আমরা যাই সেটা অনেকটাই কম ছিল। তো সত্যি যখন আমি জিমন্যাস্টিক্সে ভর্তি হয়ে আমার এজ ছিল জাস্ট 5.5, আমি বাবার সাথে যেতাম বিবেকানন্দ ব্যায়ামাগারে। আমার প্রথম কোচ ছিল ম্যাডাম সুমানন্দী ম্যাডাম। তো ওইখান থেকে আস্তে আস্তে শুরু হয় আমার জার্নি। তো জার্নিতে তো আপ ডাউন ছিলই, বাট হ্যাঁ, সত্যি কথা আমি খুব রাগী, খুব জেদি আমি। যেটা আমি কতগুলি ফোন ভেঙেছি আমি নিজেও জানি না। বিকজ যখন আমার মনে হয় আমি স্যাটিসফ্যাকশন না, এটা আমার আজকে না, ছোটোবেলা থেকে যদি আমি আমার স্যাটিসফ্যাকশনে না থাকি, এজ এ ট্রেনিং হোক যেখানে, বিকজ আজকে আমি জিমন্যাস্টিক্সের সাথে জড়িত প্রায় 22 ইয়ার্স রানিং চলছে আমার। এবং আজকে আমাকে এখানে পৌঁছানোর মেইন থিং আমি মনে করি আমার রাগ, আমার জেদ। কারণ আমার সবসময় মনে হতো যে আমাকে এটা করতেই হবে, কেন হবে না, যেটা আমার কাছে নেই ওইটার এক্সকিউজ দিয়ে যেটা আছে কেন ওইটার আমি সুবিধা উঠাবো না। তো আমার স্যার আমাকে সব সময় বোঝাতো। এবং সত্যি আই থিঙ্ক আমাদের দুজনের এত হার্ড ওয়ার্কে আজকে আমাদের রাজ্যের মতো জায়গাতে আমার স্যারের 4টে ন্যাশনাল অ্যাওয়ার্ড, আমার আর রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড,
রিসেন্টলি সেটা ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড হয়েছে এবং অর্জুন অ্যাওয়ার্ড এবং পদ্মশ্রী এবং স্যারের দ্রোণাচার্য অ্যাওয়ার্ড। আই থিঙ্ক দিস ইজ দ্য বিগ অ্যাচিভমেন্ট আমাদের স্টেটের জন্য। এবং একটা স্পোর্টসে, দিস ইজ নট অনলি সব স্পোর্টস মিলে, জিমন্যাস্টিক্সের মতো একটা স্পোর্টসই এতগুলি অ্যাওয়ার্ড। তো আমি সত্যি খুব প্রাউড ফিল, আমি ত্রিপুরা থেকে বিলং করি এবং আজকে যখন বাইরে যাই কেউ আর বলে না যে ত্রিপুরা বাংলাদেশে আছে। হ্যাঁ, ত্রিপুরাতে ওই যে প্রধানবা করেছিল, প্রাউড মোমেন্ট ফর মি। অ্যান্ড আমার মনে হয় আমরা সবাই যখন বাইরে যাই এখন ত্রিপুরাকে লোক জানতে পারে এবং জিমন্যাস্টিক্সেরও এমন একটা পরিচয় পেয়েছে আমাদের সবার প্রিয় প্রধানমন্ত্রী, যে যখন আমি ওনার সাথে মিট করি আফটার অলিম্পিক্স, উনি আমাকে বলছিল যে তুমি এরকমভাবে চলে আসছো কেন, তুমি ওই ভলটা করে আসো। আমি অবাক হয়ে গেছি যে উনিও বসে সেই ভলটা দেখেছিল এবং জিমন্যাস্টিক্সকে দেখেছিল। প্রাউড মোমেন্ট। তাহলে এটা হলো পদ্মশ্রী দীপা কর্মকার হয়ে ওঠার সেই সফলতার গল্প। আচ্ছা, আমি দীপা আবার আসছি তোমার কাছে, আমি সুদেষ্ণার কাছে যাব। আচ্ছা সুদেষ্ণা, প্রধানমন্ত্রী এক্ষুনি দীপা বলছিল প্রধানমন্ত্রীর কথা, আমি আজকে আলোচনা করছি প্রধানমন্ত্রীর বেটি বাঁচাও বেটি পড়াও এই প্রকল্পটি নিয়ে। তো তোমার দৃষ্টিতে এর তাৎপর্য কি? বেটি বাঁচাও বেটি পড়াও, আমি মাঝখানে এটা বলছি যে একটু তোমাকে, যে ধরো না স্বাধীনতার এত বছর পর মেয়েদের রক্ষা করা, মেয়েদের শিক্ষাদান করার কি প্রয়োজনীয়তা ছিল যার জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছে? দেখো, ইনিশিয়ালি স্বাধীনতার আগের বা আমাদের তো সংস্কৃতি প্রায় 5000 বছরের পুরনো। সেক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের সেই সময় নারী প্রাধান্য সমাজ ছিল। গার্গী, অপালা, মৈত্রী, এদের কথা আমরা শুনেছি। কিন্তু তারপরে যে মধ্যযুগটা এলো, তখন নারীরা যে তাদের যোগ্য সম্মান এটা তারা পাচ্ছিল না। তার অনেক রকম কারণও ছিল। তখন সেই সময় নারীদেরকে সেই রকম শিক্ষা দেওয়া হতো না। তারা যে মানে পরিবারে থাকতে গেলে ছেলেদের জন্য পড়াশুনোটা ছেলেরা করবে, মেয়েরা ঘরের কাজ করবে, এই একটা মানসিকতা তখন তৈরি হয়েছিল। এটা তখন পরাধীন ভারতের কথা বলছি। তারপর আস্তে আস্তে আমরা 47-এ স্বাধীন হলাম। 47-এ স্বাধীন হওয়ার পরও একটা নতুন রাষ্ট্র, তারা সব কিছু 200 বছরের শৃঙ্খলতা ভেঙে এটাকে তৈরি হতেও সময় লাগলো। এরপর যখন আমাদের মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী 2014 সালে এলেন এবং আসার পরে হরিয়ানার পানিপথে 2015 সালের 22শে জানুয়ারি বেটি বাঁচাও বেটি পড়াও এই প্রকল্পটার উদ্বোধন করলেন। এটার পিছনের দিক থেকে বলতে গেলে যে লিঙ্গ বৈষম্য যে থাকে, লিঙ্গ বৈষম্য বলতে চাইল্ড সেক্স রেশিও, 1000 জনের মধ্যে মেয়ে কতজন এবং ছেলে কতজন, দেখা গেছে যে মেয়েদের যে গ্রোথ রেটটা থাকার কথা, ছেলে এবং মেয়ে সমান সমান, মানে 9 জন মেয়ে ছিল, 11 জন ছেলে। তো সেক্ষেত্রে কি হতো, মানে মেয়েদের যে সমান সমান যে বৈষম্যটা, যে এটা যাতে আর না বাড়ে এবং আস্তে আস্তে এটা সমান জায়গাতে চলে আসে। এবং এই ট্রেন্ডটা সাধারণত দেখা গেছিল প্রথমে যখন এই প্রজেক্টটা লঞ্চ করা হয় তখন 100টা জেলা নেওয়া হয়েছিল এবং 100টা জেলা ডিস্ট্রিক্টের মধ্যে এই প্রকল্পটা প্রথমে শুরু করা হলো। একদম 3টে মন্ত্রক ছিল, ফ্যামিলি ওয়েলফেয়ার, উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট আর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। এই 3টে মন্ত্রক নিয়ে একটা সম্মিলিতভাবে একটা চেষ্টা করা হলো যে একদম ব্লক কেন, তোমার আরও পঞ্চায়েত লেভেলেও তোমার সবাইকে একটা সিঙ্গেল ওয়েতে থাকার জন্য, এবং যাতে একটা তোমার প্রোফর্মা করে দেওয়া হলো যে ডিস্ট্রিক্ট লেভেলে এগুলো হবে, তারপরে সাব ডিভিশনাল লেভেলে এগুলো হবে। এরকম করে করতে করতে একদম মানে যখন সেটা পঞ্চায়েত লেভেলের জন্য আসে, যে মানুষকে যে সেন্সিটাইজ করা, এই সেন্সিটিভিটিটা যাতে আসে, এটা করার জন্য বেটি বাঁচাও বেটি পড়াও এই প্রকল্পটার সূচনা করা হয়েছিল। তবে কারণ বলতে আমরা বলতে পারি যাতে মেয়েদেরকে সামনে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়। ক্রমাগত ভ্রূণ হত্যা যেটা ছিল, যেটার জন্য এই রেশিওটা কমার তো মূল কারণ, এরকম তো হয় না যে ছেলেই জন্মাচ্ছে পরপর মেয়ে, এরকম তো ব্যাপারটা নয় মোটেই। এটা ভ্রূণ হত্যা একটা, মানে যদিও এটা নিষিদ্ধ, সবসময়তেই নিষিদ্ধ ছিল, কিন্তু নিশ্চয়ই ব্যাকডোরে কিছু না কিছু হতো যে কারণে এরকম ব্যাপারটা আমাদের মধ্যে দেখা গিয়েছিল, আমাদের দেশে দেখা গিয়েছিল।
তো আস্তে আস্তে এই প্রকল্পটা খুব এই ইতে এলো। মেয়ের জন্মানোটাই যেন, একটা ছেলে হলে খুব খুশি, নারায়ণ এসছে বলে সবাই ভীষণ চিৎকার চেঁচামেচি, সাংঘাতিক একটা ব্যাপার। আর মেয়ে হলে একটা মেয়ে হয়েছে মানে কিছুই যেমন হয়নি। অথচ মার কাছে মেয়ে হতেও যে কষ্ট হয়, ছেলে হতেও সেই কষ্টই হয়। ওই পণ প্রথা, ছেলে মেয়ে হলে এটা খরচা বেশি, ছেলে হলে রোজগার করে আনবে, বাড়িতে অনেক বেশি আর্থিকভাবে সচ্ছল হবে, এইসব একটা মানসিকতা নিয়েই তোমার এই প্রবলেমটা। সন্তানকে মানে অ্যাভয়েড করা। কারণ আমি আবার যাচ্ছি দীপার কাছে, কারণ সবাই তো চায় যে দীপা হলে ছেলের থেকে বেশি দীপা কর্মকার হবে, এটা তো সবারই স্বপ্ন, সবারই বাসনা। তো আচ্ছা দীপা, এটা আমি তোমার কাছে জানতে চাই, ধরো আগামী দিনের অভিভাবকদের জন্য বা বর্তমানেও যেই অভিভাবকদের একটি কন্যা সন্তান আছে, জন্মলগ্ন থেকে সে যদি চায় যে আমার মেয়েকে আমি দীপা কর্মকার তৈরি করব, তাহলে তাকে তার জীবনশৈলীটা কীরকম হবে, কিভাবে তাকে তৈরি হতে হবে, সেটা একটু বলো। সবচেয়ে প্রথমে আমি বলতে চাইবো যে ওর প্যারেন্টস যে কোনো কিছু প্রেশারে হয় না, আগে দেখতে হবে। আমার যতটা এক্সপিরিয়েন্স আমি বলছি, ওর কি ইচ্ছে করার, ওর ইন্টারেস্ট কোন দিকে। আই থিঙ্ক ওর ইন্টারেস্ট যদি স্পোর্টসে হয়, ওকে 100% স্পোর্টসে দেওয়া উচিত। ওর ইন্টারেস্ট যদি এডুকেশন হয়, এডুকেশনে, বাট আদার কালচারাল যেগুলি আছে, যেটাতে ওর পছন্দ ওইটাতে। এবং আমার প্যারেন্টসও সেম থিংয়ে আমার সাথে করেছে, যে কখনো আমাকে বলেনি যে তোমাকে ক্লাস 9-10-এ, যেটা আমরা দেখতে পাই আজকাল, 9-10-এ তোমাকে 90% উপর পেতেই হবে, আদারওয়াইজ তুমি এই কারণে আমরা স্পোর্টসের গ্রাউন্ড, যে খেলার মাঠগুলি আছে, আমরা অনেকটা খালি দেখি আজকাল। 9-10 উঠলে ওরা পুরোটাই টিউশন দৌড়াতে ওরা টাইমই পায় না কিছু করার। হ্যাঁ, নট আউট, আজকে আমাদের কাছে মোবাইল আছে, সোশ্যাল মিডিয়াতে বসে বসে আমরা আপডেট পাই, বাট যে ফোকাস, যে আগে দেখতাম আমার বাবা কাকারা ওরা বলতো যে ওরা স্কুল থেকে এসেও খেলতে যেত, এখন সেটা না, বিকজ প্রেশার ছিল না ওদের, একটা সেটা ছিল একটা ওদের আনন্দময় জায়গা। এখন হয়েছে প্রেশার। তো আমি সেটাই বলবো আজকে এবং আগামী দিনের প্যারেন্টসদের কাছেই, আগে আপনাদের বাচ্চাদের প্রেশার ক্রিয়েট করবে না, ওদের দেখুন কোনটা ভালো লাগে করতে। হ্যাঁ, যখন ওরা যাবে, ওদের আস্তে আস্তে ওদের মাইন্ডসেট সেমন বানাতে হবে যে তোমাকে তোমার পায়ে দাঁড়াতে হবে। ওই ছেলেই হোক আর মেয়েই হোক, কোনোটাই কোনো দিকে কম নেই, দুটোই বরাবর, দুজনই বরাবর। আজকে যেরকম ছেলেরা চাকরি করছে, এরকম মেয়েরাও চাকরি করছে। হ্যাঁ, সত্যি আজকে আমি মেয়ে বলে খুব প্রাউড ফিল করি, আমি একজন মেয়ে, বিকজ আমার বাবাকেও এটার আনসার অনেক দিতে হয়েছে যে তোমার দুটোই মেয়ে। যখন আমি বর্ন হয়েছিলাম, জন্মেছিলাম, আমার ঠাকুমা অর্ধেক রাস্তা থেকে বাড়িতে চলে এসেছে হচ্ছে আবার মেয়ে বলে, এবং উনি ফাইনালি আজকে নেই আমাদের মধ্যে, বাট উনি বলে গেছে লাস্টে যে আমি খুব ভাগ্য যে আমার ছেলের ঘরে দুটো মেয়েই হয়েছে। বিকজ আমি যখন ফার্স্ট কম্পিটিশন করি, আমি লন্ডনে যাই, আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল কম্পিটিশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল। তো মানে লন্ডন মানে অনেক বড় ব্যাপার, 2009-এর কথা। ও ফোনে এত কাজ ছিল যে আমার 7 জন্মের কোনো আগেও যায়নি যে তুমি আজকে যেখানে পৌঁছেছো। মানে আমি সত্যি খুব আগে বলতাম ছেলেরা, এখন মেয়েরাও সেই জিনিস পারে। তো আমি ছেলে মেয়ে কোনোটাই না, সবাই সমান, বাট সাপোর্ট করা এবং সিস্টেমেটিকে চলাটা খুব জরুরি। এবং সত্যি দীপা কর্মকার হতে গেলে ওকে খুব বেশি খিদে থাকতে হবে নিজের প্রতি, নিজেকে আরও বেশি জাগিয়ে ওঠার জন্য, এবং খুব হার্ডওয়ার্ক। উইদাউট হার্ডওয়ার্ক নাথিং ইজ পসিবল। বাট তুমি যদি হার্ডওয়ার্ক করো, তার রেজাল্ট সত্যিই পাবে, কেউ আটকানো নেই। তাহলে এটা তো অভিভাবকদের বলতে হবে যে ওদেরকে একটু খেলতেও দিতে হবে। 100%। আমি তো যেখানেই যাই, যে স্কুলেই যাই, যতই বাচ্চাদের আমার যখনই দেখা হয়, আমি প্রথমে বলি তোমরা কোনো খেলাধুলা করো, বিকজ আজকাল বাচ্চারা এত ফেটি হয়ে যাচ্ছে, বিকজ ওরা কোথাও যায় না, ঘরে বসে থাকে ফোন দেখে। আর আমরা তো খাওয়া দাওয়া খেতে ভালোই বাসি, ভিডিও গেম খেলে আর খাওয়া দাওয়া বা সামথিং, আর পড়াশোনা করতে হবে, এত বেশি টিউশন, এত বেশি ওদের থাকে। এখন তো আজকাল অনলাইন ক্লাসও থাকে, ওরা টাইমই পায় না বেরিয়ে যাওয়ার। তো আমি সবসময় বলি 1 ঘন্টা বাচ্চাদের ছাড়ুন খেলতে, যেখানে ওর ভালো লাগে, যা খেলতে ভালো লাগে, পাঠান 1 ঘন্টা কোথাও।
তবে এটাও আমি কিন্তু পাশাপাশি দেখেছি, ছেলে মেয়ে মানে হয়তোবা এই যে জিনিসটা, ওরা ঘরে থাকে ঠিক আছে, টিভি দেখে সব সময়, কিন্তু স্পোর্টসের দিকে তো ওদের নেশা আছে। ওরা তো ঘরে বসেও স্পোর্টস দেখে, কিন্তু সব ধরনের খেলা ওরা দেখে, হ্যাঁ, ঘরে বসে স্পোর্টস দেখা আর বাইরে কিন্তু গিয়ে ওরা করাটা বাস্তবে ওরা করতে পারছে না, গার্জিয়ান পারছে না বিকজ অফ টিউশন থাকে। এখন আজকালদের বাচ্চাদের 4-5টা টিউশন, ওরা কখন টাইম বার সেই। করবে? স্কুল থেকে 5টার সময় আসে, কখন বার করে কখন মাঠে যাবে? আর আমাদের এত নাইট, যেরকম ইউএসএ, চায়না, যেখানে একটা বোর্ডিং স্কুল থাকে, যেদের এভরি বাচ্চাদের জন্য, যেখানে যার প্রথম বাচ্চারা, বিকজ জিমনাস্টিক্স ইজ এ মাদার স্পোর্ট, প্রথম জিমনাস্টিক্স করে এরপরে তার যেটা পছন্দ ওইটাতে যায়। তো আমরা বেশিরভাগ বাচ্চা বোর্ডিং স্কুলেও যায় না, আমাদের এত হস্টেলও নেই এত বড় বড়, যেটাতে আছে অল্প অল্প। তো আমি মনে করি আমাদের সেই এনভায়রনমেন্টটা বাড়িতেই তৈরি করতে হবে, বাচ্চাদের সেই টাইমটা বার করে দিতে হবে। তো তার জন্য আই থিঙ্ক কিছু সিস্টেম যদি আরেকটু চেঞ্জ হয়, একটু আপগ্রেড হয়, তাহলে আমাদের আগামী প্রজন্ম আরও অনেকটা সুবিধা পাবে। এবং একটা না, আমি চাই আরও অনেক দীপা আসুক। আমি 4th ফিনিশ করেছি রিও অলিম্পিকে, আমাদের রাজ্যের থেকে এবং আমাদের দেশের থেকে যাতে আমাদের গোল্ড মেডেল নিয়ে আসে, লাইক নীরজ চোপড়ার এক গোল্ড মেডেল যখন এসছে আফটার 10 ইয়ার্স পর, 12 ইয়ার্স পর, তো আমাদের সবার চোখের জল ওই দিন পড়ছিল। তো আমি মনে করি এরকম অনেক অনেক গোল্ড মেডেল নিয়ে আসুক, কেউ 4th ফিনিশ না করুক, এবং স্পেশালি মেয়েরা বেশি নিয়ে আসুক, বিকজ অফ আমি মেয়ে, এবং মেয়েরা কোথাও পিছিয়ে নেই। হ্যাঁ, এটাতে মানে অভিভাবক যারা আছে বা যারা একটুকু কুণ্ঠিত যে আমার মেয়ে আছে, ওই রকম ভাবার কিচ্ছু নেই। একটা মেয়ে অনেক সময় 10টা ছেলেরও সমান হয়। হ্যাঁ, আচ্ছা সুদেশ, না তুমি বলছিলে যে 2015 সালের 22 জানুয়ারি এই বেটি বাঁচাও বেটি পড়াও এই প্রকল্পটি শুরু হয়েছিল। হ্যাঁ, তখন প্রাথমিক দৃষ্টিতে এটার প্রথম উদ্দেশ্যটা ছিল যে লিঙ্গ বৈষম্যের তারতম্যটা হ্রাস করা। তো এটা কি বর্তমানে হয়েছে? এটা যখন থেকে প্রজেক্টটা শুরু করা হয়েছিল, এটা তো বললাম একদম প্রথম থেকে পঞ্চায়েত লেভেল অবধি এটাকে অনেকাংশেই দেখা গেছে। প্রথমে 100টা ডিস্ট্রিক্টে যখন এটা চালু করা হয়েছিল, এরপরে দেখা গেছে যে এটার মধ্যে অনেকটাই যখন সফলতা চলে এসছে, তারপরে সেকেন্ড ফেজে আরও 161টা ডিস্ট্রিক্টের মধ্যে এটা প্রচার করা হয়েছিল, যে ওগুলোকে মানে এই প্রজেক্টের আন্ডারে এনে এইভাবে মাস ক্যাম্পেনিং করে এবং সেন্সিটাইজ করা, মানুষকে যে সেন্সিটিভিটি আনা, যে ছেলে মেয়ে এক, এই জিনিসটা অনেকাংশেই সফল হয়েছে। একটা তোমরা হয়তো, দীপাও হয়তো দেখে থাকবে, আমাদের প্রধানমন্ত্রী একটা সরপঞ্চকে, গাঁও প্রধানকে বলেছিলেন যে সেলফি উইথ ডটার। এই জিনিসটা মানে শুধু ভারতবর্ষেই নয়, সব বাবারা তখন সোশ্যাল মিডিয়াতে নিজেদের ফটো, মেয়ের সঙ্গে ফটো দিয়ে, যখন ভারতবর্ষে তো অনেক বাবারাই দিল মেয়ের সাথে নিজের ফটো, এটা সারা পৃথিবী জুড়ে এটা লিঙ্গ বৈষম্যকে দূরীকরণের একটা প্রাথমিক স্টেপ হিসেবে দেখা হয়েছিল। সমস্ত সোশ্যাল মিডিয়া ভরে গেছিল বাবা আর মেয়ের ছবি, যে মেয়েদেরকে যে আর আগের মতো, এটা মানে তোমার ওই প্রথম ফেজটা কমপ্লিট হওয়ার পরে পরেই এই জিনিসটা তখন করা হয়েছিল, যাতে আরো বেশি যারা তখন পিছিয়ে রয়েছে তাদের যাতে ওই মানে ফিলিংটা না আসে, যে ওই ফিলিংটা চলে আসে ইনফ্যাক্ট, যে মেয়েরাও কারো, এই যে বেটি বাঁচাও বেটি পড়াও এর মন্ত্রটাই ছিল ছেলে মেয়ে এক সমান। এখানের মধ্যে বেটা বেটি এক সমান। তো বেটা বেটি এক সমান, ছেলে আর মেয়ের মধ্যে কোনো তফাতই নেই। একটা ছেলে যা করতে পারে একটা মেয়ে তাই করতে পারে। ছেলে আমরা কোথাও, মেয়েরা কোথাও পিছিয়ে নেই, এই জিনিসটা তোমার মানে করার কি, এই বোধগম্য হওয়া এবং এটাকে ফিল করা, এগুলো যদি প্যারেন্টের মধ্যে যদি থাকে, তাহলে নেক্সট জেনারেশনেও সেটা চলে আসবে আস্তে আস্তে। আমার তো মনে হয়, এবং দেখাও যাচ্ছে, ডাটা যা বলছে আমাদেরকে, তথ্য পরিসংখ্যান দেখে বোঝাই যাচ্ছে যে অনেকটাই কমে এসছে। আগে যেটা ছিল 9:11, যেটা তুমি একটু আগে আমরা ডিসকাস করছিলাম, সেক্ষেত্রে এটা অনেকটাই কমে এসছে, এবং আমরা আশা করি যে আগামী দিনে আমাদের আর এই জিনিসটা নতুন করে প্রজেক্ট করে যে আমরা মেয়েরা পিছিয়ে আছি বা মেয়েদেরকে করা, আন্ডার এস্টিমেট করা হচ্ছে, এই ব্যাপারটা আর আগামী দিনে মনে হয় না থাকবে। হ্যাঁ, যেমন একটু আগে দীপা কথায় কথায় বলছিল যে দীপার যখন জন্ম হয়েছে, দীপার ঠাকুমার কথা। হ্যাঁ, যদিও এটা ওনার ভাগ্য যে উনি বেঁচে থেকে এটা দেখে গেছেন দীপাকে। তো এই রকম জিনিসটা ধরুন ঘরে ঘরে হওয়া দরকার সবার মধ্যে। এই যে উনি তো ছেলের আশা করেছিলেন, পরিবর্তে ভগবান দীপাকে দিয়েছে,
তো দীপা ওনার সেই একটা ছেলে যা না করতে পারতো তা দীপা করে দেখিয়েছে। আগেকার একটা কথা বলতো, যদি কন্যা পড়ে পাত্রে কি করিবে শতপুত্রে। এই যে একটা প্রবাদ প্রবচন ছিল, দীপা এই মিথটাকেও ভেঙে দিয়েছে যে পাত্রে পড়তে হয় না, শতপুত্রের মেয়েরা শতপুত্রের সমান হয় এটাও বলতে হয় না, শুধু নিজে কিছু করে দেখাতে পারলেই পুত্র কেন সহস্রপুত্রের সমান এটা দাঁড়ায়। এটা দীপা এটা প্রমাণ করে। দীপা এই যে বলছিল কথায় কথায় ত্রিপুরাকে আগে চিনতো না, মনে করতো কোথায় বাংলাদেশ না আসামে, কোথায় কোথায় ত্রিপুরা। আজকে আমরাই যখন বাইরে কথা বলি যে কোনোখানে যদি কোনো কিছু বলতে হয়, আমি তো বিশেষত এটা বলি যে আমি গর্বিত, কারণ আমি দীপা কর্মকারের রাজ্যে। হ্যাঁ, দীপা কর্মকার আমার দেশের, আমার রাজ্যে, যেমন শচীন দেববর্মন দীপা কর্মকার, এরকম বলি, দীপার কথা বলি। তো এই যে দীপা, তুমি আজকে আমাদের গর্ব। তা তোমার কি মনে হয়েছে, আমরা যে আলোচনা করছি বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটা নিয়ে, সেই প্রকল্পে তোমার ধরো এই প্রকল্পটা কি ক্রীড়াঙ্গনে যে মেয়েরা আছে ওদের জন্য কোনো লাভ হয়েছে? সত্যি এই বেটি বাঁচাও বেটি পড়াও, যখন আমি রিও অলিম্পিকে যাওয়ার আগে একটা স্লোগান আমি শুনতে পেরেছি, এবং বেটি খিলাও, বেটি বাঁচাও বেটি পড়াও বেটি খিলাও। তো সত্যি খুব খুব প্রাউড মোমেন্ট হচ্ছিল যে মেয়েদের নিয়ে তো চর্চা হচ্ছে স্পেশালি প্রথমত, এবং ওই টাইমে আমরা মেয়েরাই, আমি আনলাকিলি মেডেল আমি পাইনি, আমি 4th ফিনিশ করেছি, বাট 2টো মেডেল এসেছিল রিও অলিম্পিকে, 2টোই মেয়েদের এসেছিল। তো আরোটা ডাবল সেলিব্রেশন হয়ে গেছিলো তখন, যে আমরা সবাই মেয়েদের নিয়ে কথা বলছি, এবং আনলাকিলি ছেলেরা পায়নি, হার্ডওয়ার্ক সবাই করে, বাট মেয়েরা সাকসেসফুল হয়েছে, 2টো মেডেল পেয়েছিল পিভি সিন্ধু, সাক্ষী মল্লিক। তো এবং 4th ফিনিশ আমি করেছি, এবং উইদাউট মেডেলও আমাদের গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে আমাকে সাপোর্ট করেছে, মেডেলের সবার সাথে দাঁড় করেছে, মানে আমি ওনাদের অসংখ্য ধন্যবাদ যত বলবো অনেকটা কম। যেভাবে আমাদের প্রধানমন্ত্রী এভরি স্পিচে আমাদের স্টেটের নাম করে, আমার নাম করে বলেছে, সত্যি খুব মানে আমি এখন যখন রিয়েলাইজ করি সেটা অনেকটাই মনে হয় স্বপ্নের মতো। আর যেইভাবে মানে এত ডিসকাস হয়েছে মেয়েদের নিয়ে, সত্যি খুব প্রাউড মোমেন্ট। এবং আমার মনে হয় তারপর থেকে স্পোর্টসে মেয়েরা অনেক এগিয়ে এসছে। আগে যেখানে মেয়েদের পার্টিসিপেশন 50 থাকতো, আই থিঙ্ক আজকে সেখানে 250, ডাবল টু ডাবল, অনেক ডাবল হয়ে গেছে। তো শুধু আমার গেমে না, অন্য স্পোর্টসও যেভাবে এইবার আমাদের হকি টিম, রানী রামপালের হকি টিম যেভাবে ফিনিশ করেছে, গ্রেট জব। মানে যে 2016-এ আফটার অনেক বছর, মানে 30 বছর না কত বছর পর কোয়ালিফাই করেছিল, আর আজকে মানে 8 বছরে এরকম একটা দিন এসে ওরা প্রথম 4-এ ফিনিশ করেছে, সে গ্রেট অ্যাচিভমেন্ট আমার মনে হয় সেটা। আর হকি, যেটা আমরা হকি বললে পপুলার মেয়েদের ছিল না, জানতোই না কেউ, আর শুধু আমরা ধ্যানচাঁদকে জানতাম হকি। আজকে হকির মতো গেম এরকম, এবং সব গেম, মীরাবাই চানু আমাদের রোল মডেল, যিনি ম্যারি কম, এবং আরো অন্যরা যারা আছে, যেভাবে এগিয়ে আসছে, এবং যেভাবে মেয়েদেরও একটা কিছু করার, নিজের পায়ে দাঁড়ানোর একটা, আমি আজকাল যেভাবে দেখতে পাই, আমার যত জুনিয়ররা আছে এবং আমি যেখানেই যাই, সবাই না আমাকেও কিছু করতে হবে, আমিও চাই চাকরি করি, আমিও চাই প্রাইভেট কোম্পানি খুলি। তো আমার এইগুলি দেখে, ওদের এই কথাগুলি শুনে আমি সত্যি খুব লাকি মনে করি যে এত সুন্দর একটা বেটি বাঁচাও বেটি পড়াও এরকম একটা প্রস্তাব তুলেছিল, এবং সেটা আই থিঙ্ক আমার মনে পুরোটাই সাফল্য হয়ে গেছে, এবং আগামী দিনে আরও সাফল্য হয়ে যাবে। এবং আজকে যখন মেয়ে জন্মায়, আমি খুব কম দেখি যে দুঃখী হয়, খুব বেশি খুশি হয়, বিকজ আমার নিস হয়েছে কিছুদিন আগে, এবং এত হ্যাপি মোমেন্ট ছিল বাড়িতে যে সত্যি আমরা খুব প্রাউড ফিল করি আমার মেয়ে হয়েছে বলে। আমার দিদি বলছিল এবং ওর হাজবেন্ডও বলছিল। তো সত্যি এই জিনিসগুলি দেখে না আমার মনে হয় সেই আমরা আগের দিনে অনেকটাই চেঞ্জ হয়েছে। হ্যাঁ, কিছু কিছু গ্রামের মধ্যে গেলে, যখন ভিলেজে আমরা অনেকটা জায়গাতে যাই, যেমন মাঝে মধ্যে আমরা নিউজে দেখি হরিয়ানার ভিতরে এইগুলি, বাট এইগুলি আমার মনে হয় খুব তাড়াতাড়ি কভার হবে, চেঞ্জ হবে, ওদের মেন্টালিটি চেঞ্জ হবে, এবং ওরও মেয়েদের নিয়ে আসবে, আর বলবে না বাস 18 হয়ে গেছে এবার বিয়ে হয়ে যাবে, বাস। ওরা ওদের দাঁড় করাতে, নিজের পায়ে দাঁড়ানোর
চেষ্টা করবে, দাঁড় করানোর রাস্তা খুলে দেবে, এবং আই থিঙ্ক মেয়েরা ছেলেরা কোনো তফাৎ থাকবে না আগামী দিনে। অবশ্যই, যেটা ওই যে তুমি তোমার ঠাকুমার কথা বললে না, এটাতে কেন বলে যে আমার বংশের নাম উজ্জ্বল করবে ছেলে, বংশের বাতি। বাতি, হ্যাঁ, বংশের বাতি। তো এমন দীপা কর্মকার যদি হয়, কত শুধু টাইটেলটাকে বহন করলেই তো বাতি হয় না, সেই হিসেবে আলো জ্বলে না। দীপা তো শুধু আমাদের ত্রিপুরায় নয়, সারা ভারত আজকে আমরা ভারতবর্ষ গর্বিত দীপাকে নিয়ে। দীপা আজকে আমাদের ভারতের মুখ আর ত্রিপুরার গর্ব, সেই তো। ঠিক। আমি আসছি আবার দীপা তোমার কাছে। সুদেষ্ণা, আমি জানি যে তুমি প্রথম লায়ন্স ক্লাবে ছিলে। এখান থেকে তোমার কি মনে হলো যে তুমি হঠাৎ ফেমিনা, মানে যেটা শুধুই মহিলাদের দ্বারা চালিত লায়ন্স ক্লাব, এটা কি এখানে কি আমি কবিগুরুর ভাষায় এই কথাটা বলবো যে নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দেবে অধিকার হে বিধাতা, সেই অধিকারের প্রশ্নে? অধিকার কথাটা এরকম ভাবে না বললেও কিছুটা এরকম বলতে পারো। ওই ক্লাবে ছিলাম আমি, ওইখানে 100 জনের বেশি তার মেম্বারশিপ ছিল, 100 জনের বেশি সদস্য। তারপর আমি ওখানে আমরা 2-3 মেয়ে ছিলাম। তো ওইখানে যখন কোনো প্রোগ্রাম হতো বা সবাই যখন ওইখানে ছিল, যাওয়ার পরে আমি দেখলাম ছেলেরা এত এত সমাজসেবা করতে পারে, প্রচুর কাজ করে, প্রচুর। যেরকম একটা ওই ক্লাবের একটা মানে যে আমার যে আগের যে ক্লাবটা ছিল, এটা একটা পার্মানেন্ট প্রজেক্ট আছে, যারা প্রত্যেক রবিবার করে ভিশনের উপরে দেখে, এবং পরে যারা বিপিএল কার্ড হোল্ডার এদেরকে বিনামূল্যে চশমা দেয়, কোথাও ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন করে, কখনো দুর্গাপূজার সময় জামা কাপড় এইসব নিয়ে যায়। আর এরকম ধরনের প্রত্যেক মানে কিছুদিন পরপরই ওদের প্রোগ্রাম হয়। তো আমরা মেয়েরা কেন এরকম ধরনের বড় প্রোগ্রাম করতে পারবো না? আমরা মেয়েরা কেন সবাই মেয়ে মিলে একটা নতুন ক্লাব করে? তখনই এটার থেকে একটা নতুন ক্লাব করার ইচ্ছে, প্লাস আমরা কয়েকজন মেয়ে মিলে এটা ঠিক করলাম যে না, আমরা একটা শুধু মেয়েদের লায়ন্স ক্লাব খুলবো। লায়ন্স ক্লাব তো এখানে শুধু লায়ন্স ক্লাব অফ আগরতলা না, কয়েকটাই আছে, কিন্তু আমাদের ক্লাবটা হচ্ছে প্রথম অল লেডিস লায়ন্স ক্লাব ত্রিপুরাতে। এটা ফার্স্ট অল লেডিস, আমাদের সব মেম্বাররাই মেয়ে, সবাই তার বিভিন্ন ক্ষেত্রে নিজেরা সবাই প্রতিষ্ঠিত। আমরা কিছুদিন পর পর আমরা মিলিত হই, নতুন আমরা কোথায় সমাজের কোন জিনিসটাকে দূরীকরণ করার ইচ্ছে থাকে, মানে দূরীভূত করতে লাগবে, সেই জিনিসগুলোকে আমরা সিলেক্ট করি, সেই ক্ষেত্রে গিয়ে আমরা কাজ করি। ধরো কোনো জায়গাতে নোংরা রয়েছে, ওই জায়গাটাকে পরিষ্কার করানো, যেমন এনভায়রনমেন্টের ওপরে তোমার পরিবেশ দূষিত হয়ে যাওয়া, বা নতুন করে এখন তো মানে অক্সিজেনের অভাব অনেক জায়গাতেই দেখা যাচ্ছে, অনেক ইয়েতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ মানে অনেক বেশি অক্সিজেনের তুলনায় ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো, বা তোমার এইগুলোকে সরানোর জন্য এনভায়রনমেন্টের উপরে কাজ করা। তো আমরা মেয়েরা মিলে এই ক্লাবটা যখন তৈরি হলো 2018-এ, আজকে 3 বছর কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন নিজেরা মিলে এটাতে কাজ করে থাকি। আর শুধু এটা না, আরেকটা কাজ আমাদের মানে খুব পপুলার, আমরা সবাই করি। ধরো জন্মদিনে তো এরকম জন্মদিন বা প্রিয়জনের কোনো বিবাহ বার্ষিকী, বা যেমন ধরো আমার বাবার যেদিন মৃত্যু তিথি, যেদিন মৃত্যু দিবস যেদিন, সেই দিনে, বা কারো এরকম ধরনের বিশেষ দিনে আমরা তো সবাইকে ডেকে কিছু না কিছু করি, মানে খাবার দাবারের ব্যবস্থা করা হয়। এই ইয়েটাতে আমাদের ক্লাব থেকে এটা মানে প্রায় সব মেম্বারদেরই নিজেদের বাচ্চাদের জন্মদিন, অ্যানিভার্সারি, বা কারোর বাবা মার চলে যাওয়া এরকম ডেথ অ্যানিভার্সারিতে আমরা খাবার দিয়ে থাকি। আচ্ছা, এটা কখনো এটা হতে পারে তোমার আইএলএস হসপিটাল, জিবি হসপিটাল এবং ভিএম হসপিটালের যারা পেশেন্টের অ্যাটেন্ডেন্ট থাকে, পেশেন্ট ঠিক আছে, অ্যাটেন্ডেন্টরা অনেক দূর দূরান্ত থেকে এসে তারা ঠিক মতো খাবার পায় না, তাদের জন্য খাবার দেওয়া হয়। কখনো তোমার গোলবাজারে যে আরবান লেবারার, যারা শহরে শ্রমিক, যারা ঠিক মতন খেতে বাড়িতে যেতে পারে না কাজের চাপে, তাদের না খেয়েই কাজ করতে হয়, ওদেরকে দেওয়া। কখনো বটতলা বাজারের মধ্যে, কখনো বা অন্য একটু গ্রামের দিকে গেলাম, একটা চা বাগানের বস্তির মধ্যে গেলাম,
কখনো আবার তোমার ডাক্তারও সঙ্গে যায়, অনেক সময়তে গিয়ে পরে যদি বাচ্চাদেরকে দেখা হয়, বড়দের দেওয়া হয় কিছু জামা কাপড়, এই ইয়েগুলো আমরা করে থাকি আর কি। কিছুই না, যদি সমাজের কোনো কাজে লাগে এই চিন্তা ভাবনার থেকেই এইখানে আসা আর কি, এই ইয়েটাতে। আচ্ছা, মানে তাহলে মেয়েরা সাকসেস 100%। আমরা আমাদেরকে এখন সবাই চেনে, রাস্তায় রাস্তায় ঘুরে কি কি করে মেয়েরা বললে ফেমিনা লায়ন্স সবাই বলতে পারবে। সবাই বলতে পারে। তাহলে তো যাই হোক, ভাগ্যটা জয় পুরে করা হয়ে গেছে। হ্যাঁ, একদম একদম। তাহলে এটা খুব ভালো কথা, মেয়েদের আরেকটা ইভেন সাফল্য। কোভিড সিচুয়েশনে তুমিও হ্যাঁ, তো একটা ক্লাবের সাথে ইয়ের সাথে সমাজ এক তো তুমি সঞ্চালিকার কাজ করো, তার সাথে তুমি তোমার একটা সংবাদপত্রের জগতের সাথেও তোমার একটা যোগাযোগ আছে, সঙ্গে তুমি সমাজসেবা করো। আমরা তো আমাদের কোভিড সিচুয়েশনে রেশন দেওয়া, খাবার দেওয়া, এগুলো তো করেছি। তোমাদের ক্লাবের এখান থেকে বা তোমার অর্গানাইজেশনের পক্ষ থেকে তোমরা কি কি করেছিলে? আমরা পুরোটা কোভিড পিরিয়ডে আমরা পুরোটা কাজ করেছি, যেখানে আমার এনজিওর নাম হলো অঙ্গীকার। অঙ্গীকার আমরা যারা সদস্যরা আছি, আমরা সবাই তোমার যে আমাদের এলাকায় ধরো যেই সব এলাকায় কোভিডের রুগী আছে, ওরা বেরোতে পারছে না, ওদেরকে আমরা 1 মাসের রেশন দিয়েছি, প্লাস ফল দিয়েছি রুগীর জন্য। তারপর যেখানে কোভিড ছাড়াও ধরো ওষুধপত্র এগুলো দেই, এটা কোভিড ছাড়া দেই। আবার ধরো জামা কাপড়, খাওয়া, এগুলো আমরা করেছি। বিশেষত খুব কাজ করেছি আমরা কোভিড পিরিয়ডে। ভালো লাগে একটা, মানে ধরো এইরকম অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। ওরা বাড়ি থেকে বেরোতে পারছে না, শুধু যারা পেশেন্ট তারা তো নয়, যারা পুরো পরিবারটাই তো একদম সিল হয়ে গেছে। এমনকি আমরাও আশপাশের মানুষ যদি ওই বাড়ি থেকে কেউ বেরোয়, মানে সাংঘাতিক অবস্থা হতো। যাই হোক, ওই সমস্যাটা আমরা কাটিয়ে উঠেছি। আমি দীপা, তোমার কাছে এটা বলবো যে ধরো না, তুমি একটু বলো যে একটা মেয়ে হোক বা ছেলে হোক, ওরা যখন শরীর চর্চা করবে, ওরা কি করা উচিত আর কি করা উচিত নয়? সবচেয়ে প্রথমে আমি বলবো সবাইকে এক্সারসাইজ করা দরকার। অ্যাজ এ নট অনলি যদি বাচ্চাদেরই, এবং বাবা মা সবাই, ফ্যামিলি মেম্বার ফুল এক্সারসাইজ করা দরকার। এক্সারসাইজ করলে আমাদের মাইন্ডটা ফ্রেশ থাকে। যখন আমরা জিমে বা যেখানে যার যার স্পোর্টস আর যেই এনভায়রনমেন্টটা থাকে ওইখানে গেলে আমরা ওইখান থেকে অনেক কিছু শিখতে পারি, স্পেশালি ডিসিপ্লিন। যখন আমরা 3.5-4 বছর থেকে আমাদের জিমনাস্টিক শুরু হয় বাচ্চাদের, 4 ইয়ার্স থেকে, যখন আমরা 50টা 100টা বাচ্চাদের সাথে শিখি, তাদের আলাদা আলাদা বিহেভ, তখন আমরা ওইখানে গিয়ে ডিসিপ্লিন শিখি। ফার্স্ট অফ অল ডিসিপ্লিন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট আমাদের লাইফে। যদি ডিসিপ্লিনই না থাকে তাহলে আমি মনে করি না ডিসিপ্লিন যার নেই তার কিছুই নেই। প্রথম ডিসিপ্লিন অ্যান্ড টাইমিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আর সময়কে যদি আমরা সময় ভ্যালু না দিই, পরে সময় আমাদের ভ্যালু দেয় না। সবসময় আমার স্যার আমাকে সেটা বলে। তো টাইমিং, ডিসিপ্লিন সেটা শিখে, এবং আজকাল আমরা আমাদের রাজ্যে এবং আদার্স আমরা স্টেটে অনেক সময় দেখতে পাই যেভাবে আমরা একটা নেশা মুক্ত করতে চাই আমাদের রাজ্যকে এবং আমাদের পুরো দেশকে। তার জন্য আমার মনে হয় এটা সবচেয়ে ভালো একটা এনভায়রনমেন্ট। যদি আমরা স্পোর্টসের সাথে জড়িত হই তাহলে আমরা ডিসিপ্লিনে থাকি এবং ওই সব জায়গাগুলি থেকে আমরা খুব তাড়াতাড়ি বেরোতে পারি। আমি তার জন্য সবাইকে বলবো আপনারা একটু এক্সারসাইজ করুন, কোথাও ইচ্ছে হলে জিমে যান বা খেলার মাঠে যান। এত সুন্দর সুন্দর আমাদের এখন খেলার মাঠগুলিতে জিমের এক্সারসাইজের জায়গা বসানো হয়েছে, সেগুলিতে একটু করুন। বিকজ নিজেরাও ফিট থাকবেন, অসুস্থ হবে না, এবং বাচ্চাদের পড়াশোনাতে আরও বেশি মনোযোগ বসবে। যে 7 ঘন্টা 8 ঘন্টা পড়লেই যে আমরা বেশি মার্কস পাবো সেটা না। অনেকে দেখবেন 2 ঘন্টা পড়েও অ্যাকচুয়ালি জিনিসটা কি নিতে পারে। তো আমি মনে করি সে বেশি ইন্টেলিজেন্টও হবে। তো তার জন্য তাকে এক্সারসাইজ করা দরকার, করলে সে একজন ডিসিপ্লিন এবং একজন সে খুব ভালো মানুষ হয়ে উঠবে। এবং তারপরে সে বুঝতে পারবে সে কোন লাইনে যেতে পারে, তার কোন লাইনে তার ম্যাচুরিটি জিনিসটা আসবে। তো ম্যাচুরিটি যতক্ষণ অবধি না আসে বাচ্চাদের, তো ও ডিসাইডই করতে পারে না ও কোথায় করবে। তো ম্যাচুরিটিটা আসলে ওর নিজের পায়ে দাঁড়ানোটা কোনো অসুবিধা হবে না। এবার ছেলেই হোক মেয়েই হোক দুজনেই নিজের পায়ে দাঁড়াতে হবে, কারণ এন্ড অফ দ্য ডে আমরা
হিউম্যান বিং, সবাইকে নিজের পায়ে দাঁড়ানো খুব ইম্পর্টেন্ট। এবং আমি তাই চাইবো আপনাদের, আমি সব দর্শকদের বলবো যে আপনারা আপনাদের বাচ্চাদের এবং নিজেরাও একটু এক্সারসাইজ করবেন, সুস্থ থাকবেন। আমরা যদি সুস্থ থাকি তাহলে আমাদের আগামী প্রজন্ম খুব সুস্থ থাকবে। তারপরে আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি দীপা। ছোট্ট করে তুমি যদি একটু বলো যে আমাদের সমাজে একটা ভীষণ কুপ্রথা হলো পণ প্রথা, এটা নিয়ে একটা মেসেজ দাও যে কেন পণ নেবে, বা এই যে পণ নিয়ে যে অত্যাচার, এটা তুমি একটু, তোমার অনেক গুণমুগ্ধ ভক্ত আছে, তার জন্য তুমি মেসেজটা দাও। আমি এই মেসেজটাই দেব, যখন আমরা মেয়ে বিয়ের পরে বিদায় দিই, আই থিঙ্ক সেটাই সবচেয়ে বড় আমরা পণ দিয়ে দিই ওইখানে একটা মেয়েকে। আরেক কারণ মেয়ের কোনো ঘর থাকে না, আজকে বাবার বাড়ি, আজকে আরেকদিন স্বামীর বাড়ি, তো আই থিঙ্ক সে মেয়েকে নিয়ে যাচ্ছে, সেটাই সবচেয়ে বড়। আর আমি মনে করি আমরা অনেকটা এগিয়ে গেছি, এই পণ প্রথা থেকে আমাদের বেরিয়ে যাওয়া এখন দরকার। কারণ সবাই যার যার পায়ে দাঁড়ানো দাঁড়াতে চেষ্টা করে, এবং অনেকেই আজকাল দেখছি আমরা দাঁড়াই, এবং মেয়েদের সেটা করার সাহায্য করুন এবং ওর সাথে পাশে দাঁড়ান, না শুধু ও বাড়িতে গিয়ে কাজ করবে এবং পণ নেওয়া। আমি এগুলির একদমই বাইরে, এবং আমি যারা আমাদের বড় ব্যক্তিত্বরা রয়েছেন, আমি তাদের সেটাই বলবো, যারা আমাদের থেকে বড়, ওদের বলবো যে আপনারা আপনাদের বাচ্চাদের, বিকজ আমরা বড়দের থেকেই শিখবো কি করতে, আপনারা শেখান যে এটা একদমই ভালো না, দিস ইজ ব্যাড। তো আপনারা খুব তাড়াতাড়ি এটা থেকে আমাদের শিক্ষা দিন, যাতে আমরা বেরিয়ে আসি, এবং আমরাও যখন ম্যাচিওর হবো, আরও বয়স্ক হবো, যখন 50+ হবো, তখন যাতে আমরা আমাদের বাচ্চাদের সেই শিক্ষা দিতে পারি, বিকজ বাচ্চাদের শিক্ষা বাড়ি থেকেই আসে, সেটাই খুব ইম্পর্টেন্ট। পণ প্রথা থেকে বেরোনো আমাদের খুব দরকার, বিকজ আমরা যখন ভিলেজ গ্রামের দিকে দেখি এই জিনিসটা নিয়ে মেয়েদের উপর খুব রেগিং হয়, সেটা থেকে বার করা খুবই প্রয়োজন আমাদের। আরেকটা কথা আমি সুদেষ্ণাকে ছোট্ট করে জিজ্ঞাসা করছি যে তোমার একজন ছেলে একজন মেয়ে আছে, তোমার কি কখনো মনে হয়েছে কোনো অসম দৃষ্টিভঙ্গি এসছে? একটু আমরা শেষের দিকে, তাও একটু বলো। কোনো দিনই আমার এই ধরনের মানসিকতা আসেনি। ছেলে এবং মেয়ে সমান। ছেলেকে যে স্কুল, মেয়ে তো বড়, ছেলে ছোট, মেয়ে যে স্কুলে পড়েছে ছেলে সেই স্কুলে পড়েছে। দুধের গ্লাসটা যে আছে, দুধের যে কাপটাতে দুধ খায়, এক ধরনের কাপ দুটো, কালারটা শুধু আলাদা, বাকি দুটো সমান। মাছের যে টুকরো, যেগুলোতে মেয়েদের ডিফারেন্সিয়েট করা হয়, আমি একজন মা, তুমিও, তোমরা দুজনেই বুঝতে পারবে যে মেয়েদের মাছের টুকরোটা থাকে একদম হাড়গুলো, আর ছেলেদের ভালো পেটিটা। তো এই জিনিসগুলো আমার মধ্যে কোনোদিনই আসে না। তো এই জন্য মেয়ের যতটুকুনি, যাতে আমার মেয়ে কোনোদিনও ওর মনের মধ্যে এটা না আসে যে ও একটা মেয়ে আর ও একটা আমার ভাইকে আমার থেকে বেশি ভালোবাসে, বা ভাই অনেক বেশি ইম্পর্টেন্স ফ্যামিলির জন্য, আমার এতটা নেই, এই ফিলিংটা না আসার জন্য। তো এই জন্য আমি কোনোদিনই ওদেরকে, এবং আজও মানে এরকমই দেখা যায়, দেখবে মেয়েরা বাবার সাথে একটু ইমোশনালি অ্যাটাচড, বা ছেলেরা মার সাথে। তো আমার মেয়ের ক্ষেত্রেও বাবার সাথে একটু ইমোশনালি অ্যাটাচড, কিন্তু যখন কোনো প্রবলেমে পড়ে তখন কিন্তু মাকেই ফোনটা করে, বা মার সাথেই যোগাযোগ করে। যে কারণে আমি এটা একদম খুব করে বলতে চাইছি, আমার বন্ধু বান্ধবেরও আমি দেখিনি এই ধরনের কোনো ডিফারেন্সিয়েশন আছে বলে। তো ছেলে মেয়ে একসাথেই বড় হবে। ছেলের এটার সাথে আরেকটাও আমি, মেয়ে বাদ দিয়ে ছেলেকে আরেকটা জিনিস আমি শিখিয়েছি, যেটা এখানে সবার সামনে আমি বলতে চাই, যে ছেলেকে আমি একটা জিনিস শিখিয়েছি, যে তোমার যদি মেয়েদেরকে বাঁচাতে হয়, উপযুক্ত ছেলে তৈরি করতে হয়। কারণ আমি যদি ছেলে, তার কাছে যদি মরাল ভ্যালুগুলো তৈরি করে দেয়, এটা মাই দেয় মরাল ভ্যালুগুলো তৈরি করে, তাহলে আগামী দিনে যে আমরা যে রাস্তায় ঘাটে যেগুলো তোমার টিজিং এর যে প্রবলেমগুলো, বা নির্ভয়ার মতো যে ধরনের ঘটনাগুলো উঠে আসে, সেই জিনিসগুলোর থেকে রক্ষা পাওয়া যায়। এটা আমি আমার ছেলেকে বলেছিলাম, ও যখন ছোট ছিল, তোমার থেকে তোমার দিদিভাই বড় বয়সে, তুমি
একটা মেয়ের আর ছেলে কোনো তফাৎ নেই, কিন্তু সাইকোলজিক্যাল বা ফিজিওলজিক্যাল তাদের একটা ছেলে বেশি শক্তি ধরে, মেয়ে নতুন প্রজন্ম উপহার দেয়, যে কারণে মেয়েরা একটু নাজুক থাকে, একটু কম শক্তিশালী থাকে। তো ছেলেকে বলেছিলাম কোনো সময়তে যে তোমার থেকে কম শক্তিশালী তার উপরে কখনো তুমি হাত উঠিয়ে বা তার সাথে টিজ করে বা তাকে তুমি বুলি করে, যেগুলো তোমার করে আর কি, পিছনে লেগে মেয়েদেরকে হেট্রেড তৈরি করা, এটা যদি করো তাহলে তুমি সব থেকে বড় কাপুরুষ হবে, কাওয়ার্ড হবে তুমি সব থেকে বড়। কারণ কাপুরুষই সবসময় নিরীহ প্রাণীর উপরে অত্যাচার করে, নিরীহ প্রাণীর উপরে প্রভুত্ব দেখাতে চায়। তো তুমি যদি সত্যিকারেই পুরুষাকার হয়ে উঠতে চাও, তাহলে তুমি নিজেকে তুমি এই সমস্ত করবে না কোনো সময়তে। মেয়েদেরকে সম্মান দেবে, তোমার থেকে যারা বড় তাদেরকে তুমি শ্রদ্ধার চোখে দেখবে, তোমার থেকে যারা ছোট তাদেরকে তুমি ভালোবাসা দেখবে। আমি ছেলেকে এইভাবে তৈরি করেছি যাতে সমাজের উপরে বার্ডেন, নিজে না বার্ডেন হয়ে যাবে, ওর কাছে এই ধরনের জিনিসগুলো না থাকে। তো ছেলে মেয়ে এক সমান বলতে, এক সমান মানে সত্যিকারের অর্থেই এক সমান। এটা সত্যি। আমরা আজকের আলোচনার একদম শেষ দিকে চলে এসেছি। আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। আমরা জানলাম যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বেটি বাঁচাও বেটি পড়াও এই প্রকল্পটি শুরু করেছেন মেয়েদের উন্নততর জীবনের জন্য। এমনকি স্কুলের মূল পাঠ্যক্রমে ছেলে এবং মেয়ের সমান অধিকার নিয়ে একটি অধ্যায় সংযোজিত হবে। তো আমি আমাদের অতিথিদের থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে, ততদিন আপনারা ভালো থাকবেন। আর আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। তবে শেষ করার আগে এটা বলবো যে বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, নিজেরা সুস্থ থাকবেন। আমি শেষ করছি কবিগুরুর একটি কবিতা দিয়ে। আমি নহি দেবী, নহি সামান্যা নারী, পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে, সে আমি নহি। হেলা করি মোরে রাখিবি পিছে, সে নহি নহি। যদি পার্শ্বে রাখো মোরে সংকটে সম্পদে, যদি সম্মতি দাও তব কঠিন ব্রতে সহায় হতে, পাবে তুমি চিনিতে মোরে। আজ শুধু এই করি নিবেদন। নমস্কার।